আচ্ছা, তাহলে ওই আজকে আমরা সম্পূর্ণ জানবো বাংলায় যে আসলে কিভাবে Google Ads বিডিং স্ট্র্যাটেজি কাজ করে এবং Google Ads এর যত ধরনের বিডিং আছে সবগুলো আমরা আজকে জানবো। হ্যাঁ? তো এখান থেকে জাস্ট আমি যদি একদম নিচে চলে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই যে Google Ads এর বিডিং যে স্ট্র্যাটেজি আছে না, সব ধরনের বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো আরকি। তো এর আগের ক্লাসে আমরা কিন্তু ওই যে কিওয়ার্ড রিসার্চ সব শেষ করছি। দেন আমরা এখন এই যে বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এখানে প্রথম পার্টে আমরা এগুলা দেখতেছি, দ্বিতীয় পার্টে আছে যে আমাদের গুগলে কত ধরনের অ্যাড আমরা তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা প্রথমত কি দেখতে পাচ্ছি যে দেখেন টাইপ অফ গুগল অ্যাডস, অর্থাৎ গুগলে আমরা সার্চ, ডিসপ্লে, শপিং অ্যাডস, ভিডিও অ্যাডস, ইউটিউবে যাই অথবা আরও ওদের নেটওয়ার্ক আছে আর কি। তারপরে বিভিন্ন অ্যাপ ইনস্টল, লোকাল সার্ভিস অর্থাৎ লোকাল স্টোর ভিজিট, এই ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন আমরা দিতে পারি কোথায় গুগলে। তারপরে স্মার্ট, তারপরে পারফরমেন্স ম্যাক্স, এরপরে হচ্ছে ডিমান্ড জেন্ট। ওকে, দেন এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি কাজ করে 2024 আর 2025 তো চলেই আসছে আর কি, আর কয়েকটা দিন। এখান থেকে গুগলের কিছু অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি আছে, অটোমেটেডের মধ্যে এগুলা পড়ে আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাইজ ক্লিকস, টার্গেট ইমপ্রেশন শেয়ার, ভিউয়েবল, সিপিএম, কস্ট পার ভিউ, এরপরে আরও অনেক কিছু বিষয় আছে, সবগুলো নিয়ে আজকে আলোচনা করার ট্রাই করবো আর কি। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সাথে সাথে করবেন। আর আমি জানি না আমি কতটুকু বলতে পারবো এইসব বিষয়ে, বাট আমি চেষ্টা করবো আমার বেস্ট, মানে আমার সর্বোচ্চটা দিয়ে মানে বোঝানোর বা নিজেও নতুন কিছু খুঁজে বের করার আর কি। ওকে, তো আমরা যদি ট্যাব 1-এ চলে যাই, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি একটা ফানেলিংয়ের মতো একটা সিস্টেম দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি। তো সেমভাবে আমরা যে ফেসবুকের ফানেলিংটা শিখেছিলাম, আমরা যদি ওরকমভাবে চিন্তা ভাবনাটা করি, আর বসের যে ইয়ারই কথাবার্তা ছিল আর কি, যে একটা মেয়ের হাত ধরতে হলে প্রথমেই তার হাত তো আমরা ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে প্রথমে আমাদের ভিজিবিলিটি বাড়াইতে হবে। তো ভিজিবিলিটি বাড়ানোর জন্য অর্থ এটাকে বলা হচ্ছে ওই যে ইমপ্রেশন, অর্থাৎ আমাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করা। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মধ্যে প্রথমে কি আমরা আমাদের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা জাস্ট শো করি যে আমি কে বা আমার কাজ কি, এই ধরনের আর কি। হ্যাঁ, বা আমার যে ব্র্যান্ড এটার কাজ কি, তো ওটাকেই বলা হচ্ছে ভিজিবিলিটি। দেন পরের যে অপশনগুলো আছে এগুলো একটু বোঝার যদি ট্রাই করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ভিজিবিলিটির পরে আছে হচ্ছে ক্লিকস, অর্থাৎ ক্লিকসটা আমরা এভাবে বলতে পারি যে আমাদের গুগল অ্যাডসের যে মানে ক্যাম্পেইন বা চুজ এ ক্যাম্পেইন টাইপ বা এই ধরনের যে কথাবার্তা আছে, ওইখান থেকে আমরা কিন্তু ওয়েবসাইট ট্রাফিক নামে একটা অপশন পাই আর কি। তো সেই ক্ষেত্রে যখন ওই ধরনের ক্যাম্পেইন আমরা রান করব, তখন আমরা কিন্তু ক্লিকস নামে যে অপশনটা আছে সেটা দিতে পারি। কারণ যারা এই মুহূর্তে এক্সপ্লোরিং মোডে আছে, তারা আসলে আমাদের ল্যান্ডিং পেজ অথবা আমাদের যে নির্দিষ্ট যে একটা বিজনেসের ওয়েবসাইট থাকবে সেখানে ক্লিক করে জাস্ট এক্সপ্লোর করবে আর কি। বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট অথবা সার্ভিস। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ক্লিক। দেন একদম 3 নম্বর অপশানে আমরা কি দেখতে পাচ্ছি, কনভার্সনস, অর্থাৎ আমাদের কনভার্সন এমন হতে পারে যে আমরা বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করব, বা এমনও হইতে পারে যে বাই ওয়ান গেট ওয়ান এই ধরনের অফার অথবা ডিসকাউন্ট থাকবে, অথবা এই যে এখন যে উইন্টার, এখন কিন্তু উইন্টার না, তো উইন্টার ইভেন্টটাকে মানে টার্গেট করে অনেকে ক্যাম্পেইন চালাচ্ছে আর কি, হয়তো বা কিছু ডিসকাউন্ট দিচ্ছে এরকম আর কি। হ্যাঁ, দেন সর্বশেষ হচ্ছে ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, মানে ওই যে অপটিমাইজেশনের সময় আমরা এই ধরনের বিডিংটা পরিবর্তন করতে পারি আর কি। তবে প্রথম অবস্থায় আমরা ক্যাম্পেইন চালানো যখন আমরা চালাই, তখন কিন্তু আমরা এই ধরনের ইয়াগুলো আমরা পাই না। হ্যাঁ, জাস্ট আমাদের কীভাবে এটা পরিবর্তন করতে হয়, আমরা যদি একটু নিচে চলে যাই, এক সেকেন্ডস, একটু নিচে মেবি 2 নাম্বার ট্যাবে আছে। ওকে, আমি এখান থেকে যাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন, হাউ ডু আই চেঞ্জ দ্য বিড স্ট্র্যাটেজি ইন গুগল অ্যাডস, আশা করি দেখতে পাচ্ছেন, অথবা আমি যদি স্ক্রিনটা একটু বড় করি তাহলে হয়তো বা দেখতে সুবিধা হবে আর কি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিভাবে আমাদের বিড স্ট্র্যাটেজি যে নামে কথাবার্তাটা আছে, এটা কিভাবে আমরা পরিবর্তন করি। ভাই একটু কাইন্ডলি করি, সবাই কি স্ক্রিন দেখতেছেন? মেবি জি দেখতে পাচ্ছি তো। তাহলে আমার এখানে 30 সেকেন্ড ধরে, আচ্ছা আমি আবার ঢুকে বেরোই। আচ্ছা, সো এখানে এই লেখাটা এটাই বোঝাচ্ছে আমরা কিভাবে আমাদের বিড স্ট্র্যাটেজি, অর্থাৎ এমনও ক্লায়েন্টস হইতে পারে তারা আসলে ক্যাম্পেইন চালাচ্ছে কিন্তু দিন শেষে না আসতেছে ইমপ্রেশন, না আসতেছে ক্লিকস, না আসতেছে কি তার সেলস অথবা লিডস। তো সেই ক্ষেত্রে আমরা বিড স্ট্র্যাটেজিটা চেঞ্জ করবো, বা প্রথমত হচ্ছে অডিট করতে হবে আমাদের যে আসলে এভরিথিং সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেন আমরা ওই যে গুগল অ্যাডসের যে অ্যাকাউন্টটা আছে ওইখানে যাওয়ার পর ক্যাম্পেইনসের আন্ডারে ক্লিক করে ওই সেটিংস নামে একটা অপশন আছে, ওইখান থেকে ইডি অপশনে ক্লিক করার পরে দেন আমরা এই যে নিচের যে ইমেজটা আছে এটা যদি একটু লক্ষ্য করি, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই যে
চেঞ্জ বিট স্ট্র্যাটেজি। তো এটার মাধ্যমে আমরা আমাদের বিট স্ট্র্যাটেজিটা করতে পারি। এবং এখানে বলাই আছে যে ক্লিক অন দ্য এডিট অ্যান্ড স্ক্রল ডাউন টু চেঞ্জ দ্য বিট স্ট্র্যাটেজি। তো এইভাবে আমরা বিট স্ট্র্যাটেজিটা পরিবর্তন করতে পারি। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। ওই যে দেখেন বিট স্ট্র্যাটেজি নামে একটা অপশন আছে এবং এই যে এটার আন্ডারে আমরা এখান থেকে আমাদের বিডিংটা চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে ওই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার বিভিন্ন যে বিডিং অপশনগুলো আছে না, এখানে ইমেজ আকারে এবং নামটা সহ এখানে শো করা আছে। হ্যাঁ, আমরা দেখবো আর কি লাইভ যে কোথা থেকে এটা পরিবর্তন করা যায় বা যতটুকু দেখানো সম্ভব আর কি। হ্যাঁ, যেহেতু আমরা কেউ আসলে ক্যাম্পেইন চালাচ্ছি না বা আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে অনেকেই, বাট আমরা তো ওখানে পেমেন্ট মেথড থেকে শুরু করে এভরিথিং আমরা এখনও অ্যাড করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারি এভাবেই মানে বুঝবো আর কি বা বুঝে ট্রাই করবো। তারপরে যে টার্গেট রোয়েস অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা আসলে কীভাবে ক্যালকুলেশন করা হয় ওই এখানে বলাই আছে যে আপনি আরওএসটা কীভাবে ক্যালকুলেশন করবেন। টোটাল রেভিনিউ যেটা ওটা হচ্ছে এখানে, এবং টোটাল রেভিনিউয়ের সাথে আমাদের যে অ্যাড স্পেন্ড অর্থাৎ আমাদের ক্যাম্পেইনের বাজেটটা যেটা আমরা মানে প্রোভাইড করি বা দিয়ে থাকি ওইটার সাথে এটা ভাগ করতে হবে, এবং ভাগ করে দেখতে পাচ্ছেন গুণ করতে হবে কোদের সাথে, 100-র সাথে। তাহলে আমাদের আরওএস কীরকম কি আসলো বা আসলো না ওইটা আমরা এখান থেকে কাউন্ট করে বুঝতে পারবো আর কি। ওকে, দেন এখানে আরও উপরে বিষয়গুলো আছে টার্গেট সিপিএ, অর্থাৎ সিপিএ বলতে এটাই বোঝাচ্ছে যে টার্গেট কস্ট পার অ্যাকুইজিশন। সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন। দেন এখানে থেকে আসেন, এখান থেকে আসার পরে যে দেখেন হাউ টু সেট আপ এ পোর্টফোলিও বিড স্ট্র্যাটেজি। বিড স্ট্র্যাটেজির মধ্যে এই যে পোর্টফোলিও বিড স্ট্র্যাটেজি নামে একটা অপশন আছে, এইটাও আমরা পাই কোথায়, গুগল অ্যাডসে বা গুগল অ্যাডস ক্যাম্পেইন চালানোর পরে। দেন এখান থেকে আসতেছে হোয়াট ইজ এ পোর্টফোলিও বিড স্ট্র্যাটেজি বা কোথা থেকে পাবো এটা। আর যে বিষয়গুলো এতক্ষণ কথা বললাম ওগুলো এই যে টার্গেট সিপিএ, টার্গেট রোয়েস, এগুলো ছিল ম্যাক্সিমাইজ ক্লিকস, ম্যাক্সিমাইজ কনভার্সনস, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার, এগুলো ছিল। দেন ওই যে কোথায় কখন কোন বিড স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করতে পারি এই সম্পর্কে এখানে টেবিল আকারে বোঝানো আছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন বিড স্ট্র্যাটেজি কখন মানে হোয়াই চুজ মানে কেন এটা ব্যবহার করব, এবং হোয়েন টু চুজ, তারপর টিপস এটা কি মানে আমরা এটা ব্যবহার করি কি ফলাফল পেতে পারি বা কি পাবো না আর কি। দেন এমনও হইতে পারে যে আপনার এই যে ক্রিয়েটিং অ্যান্ড অ্যাড ক্যাম্পেইনস ফ্রম দ্য স্টার্টস, অর্থাৎ আপনার এই ধরনের এগুলোর মধ্যে যদি না হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স। এখন আমরা চলেন বাংলায় আসলে বুঝবো যে কোন বিডিং স্ট্র্যাটেজি কোন কাজের জন্য ব্যবহার করা হয় এবং কোন কাজের জন্য ব্যবহার করা হয় না। ওকে, স্টেপ 1-এ চলে আসি। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, না দেখতে পেলে অবশ্যই জানাবেন আমাকে। হ্যাঁ, ওকে, তো প্রথমে এখানে বলাই আছে যে বিডিং স্ট্র্যাটেজিগুলি বা বিডিং স্ট্র্যাটেজি আপনার বিজ্ঞাপনের পারফরমেন্স এবং বাজেট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে বিডিং স্ট্র্যাটেজি আমাদের যে ক্যাম্পেইনের বাজেট সেটা ব্যবস্থাপনায় মানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর কি। তারপরে গুগল অ্যাডসের বিভিন্ন বিডিং স্ট্র্যাটেজি আছে যেগুলি কি ম্যানুয়াল এবং অটোমেটেড। অর্থাৎ আমরা একটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে দেখতে পাবো গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজির মানে সাধারণ ধারণা। গুগল অ্যাডসের বিডিং স্ট্র্যাটেজি সাধারণত দুটি প্রধান বিভাগে ভাগ করা হয়। প্রথমত কি ম্যানুয়াল বিডিং, যেটার কন্ট্রোল আপনি নিজেই করতে পারবেন বা আপনার উপরে সব ধরনের কন্ট্রোলটা থাকবে আর কি। তারপরে যেটা অটোমেটেড বিডিং, এটা হচ্ছে গুগলের মানে আর কি এআই সিস্টেম, যেটা আসলে তার মতো করে করবে এবং আপনাকে আপনি যে ধরনের বিড স্ট্র্যাটেজি প্রোভাইড করবেন বা সিলেক্ট করবেন সেই ধরনের আপনার রেজাল্ট আসবে আর কি। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল সিপিসি বা ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির মধ্যে এই যে সিপিসি, ম্যানুয়াল সিপিসি এটাকে বলা হচ্ছে। সিপিসি মানে কস্ট পার ক্লিক। এখন দেখেন এখানে লেখাই আছে পয়েন্ট আকারে কিভাবে কাজ করে। তাহলে ম্যানুয়াল সিপিসি কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমরা যদি একটু সংক্ষেপে বুঝি বা ওইটা কিভাবে কাজ করতে পারে, তারপরে ব্যবহার কবে করবেন, কখন করবেন, তারপর সুবিধা কি এবং সাথে হচ্ছে অসুবিধাটা কি, আপনি যে ব্যবহার করবেন এটার অসুবিধা কি থাকতে পারে। এক একটা বিডিং স্ট্র্যাটেজি এক একটা গোলস মানে ফুলফিল করে আর কি। হ্যাঁ, তো এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে দুই ধরনের। প্রথমে হচ্ছে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি আর দ্বিতীয়টা হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। তো প্রথমে আমরা যদি ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি তাহলে প্রথমে আমরা পাচ্ছি সিপিসি বা কস্ট পার ক্লিক। আপনি প্রতি কিওয়ার্ডে অর্থাৎ আমরা যে অ্যাড গ্রুপে বিভিন্ন ধরনের কিওয়ার্ড প্রোভাইড করি যখন আমরা ক্যাম্পেইন তৈরি করি তখন আমরা বিভিন্ন কিওয়ার্ড আমরা রিসার্চ করে ওইখানে প্রোভাইড করি বা দিয়ে থাকি। তো ওটাই বলা হচ্ছে যে আপনি প্রতিটি কিওয়ার্ডস বা অ্যাড গ্রুপের জন্য নিজের বিড নির্ধারিত করেন, অর্থাৎ আপনি কত টাকা প্রতি ক্লিকের জন্য দিতে চান তা ঠিক করবেন। তাহলে ওই যে ম্যানুয়াল সিপিসিতে আপনি এই ধরনের বিড স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনি এই ধরনের অ্যাক্সেসগুলো পাবেন বা আপনার হাতেই কন্ট্রোল থাকবে আর কি। প্রতিটা কিওয়ার্ডের জন্য আপনি কি পরিমাণ টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন বা এর থেকে বেশি করতে চাচ্ছেন না এটা বোঝাচ্ছে এখানে কিন্তু। তারপরে বলতেছে ব্যবহার
কখন করবেন? যদি আপনি চান সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে থাকুক, ওই যে বললাম একটু আগে যে ম্যানুয়াল বলতে আপনার হাতেই সব কিছুর অ্যাক্সেস থাকবে, ওইটাই বলা হচ্ছে এখানে যে যদি আপনি চান সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্থাৎ কমপ্লিট যে নিয়ন্ত্রণটা আছে বা সম্পূর্ণ, ওইটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ আপনার হাতে থাকুক, তবে এই পদ্ধতি ভালো। এটাকে কি বলা হচ্ছে? ম্যানুয়াল সিপিসি। তারপরে সুবিধা কি? পূর্ণ নিয়ন্ত্রণ, আপনার অ্যাড গ্রুপে কোন কিওয়ার্ডে কত বিট সেট করা হবে তা আপনি নিজে ঠিক করতে পারবেন। আর এটা অবশ্যই আমাদের ওই যে ফরকাস্ট নামে একটা অপশন ছিল না, যে আমরা বিভিন্ন কিওয়ার্ডে কত সিপিসি যাবে বা কতটুকু যেতে পারে, ওইটা একটা মানে একটা ধারণা পাওয়ার পরে আমরা ওইভাবে সেট করতে পারি আর কি। এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কি অসুবিধা কি? এটি সময় সাপেক্ষ হতে পারে এবং নিয়মিত নজরদারির প্রয়োজন। অর্থাৎ আপনাকে দেখতে হবে কোন কিওয়ার্ডের আন্ডারে কি সার্চ টার্ম এবং কত খরচ হচ্ছে আর কি। আপনি যে পরিমাণে বিট সেট করছেন তার থেকে বেশি কাটতেছে নাকি তার থেকে কম কাটতেছে, তো এটাকেই বলা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। আই হোপ যে বুঝতে পারছেন। আচ্ছা, ম্যানুয়াল সিপিসি শেষ করে আমরা যদি একটু নিচে যাই আবারও, এখন আমরা দেখতে পাচ্ছি কি ইনহ্যান্স সিপিসি, আর এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইসিপিসি। এটাকে সম্পূর্ণ ভাষা বলা হচ্ছে ইনহ্যান্স সিপিসি এবং সংক্ষেপে ইসিপিসি। এখন এইটার ব্যাপারে যদি ইনডিটেইলস জানতে চাই তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা কিভাবে কাজ করে। তো প্রথমে যদি আমরা ধরে নেই যে এটা কিভাবে কাজ করবে, এটা যদি আমরা না জানি তাহলে তো আমরা এটার ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এটাই জানতে হবে, তারপরে এটা কখন ব্যবহার করব, তারপরে সুবিধা কি অসুবিধা কি। আই হোপ যে এটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমরা এটা সম্পর্কে প্রথমে জানবো, তারপরে কখন ব্যবহার করতে পারবো এটা সম্পর্কে শিখবো, দেন আমরা সুবিধা কি পাবো, বা এটা যে আমরা সেট করব বিডিং স্ট্র্যাটেজিটা, এটা সেট করে আমি কি পাবো। দেন আপনি যদি আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে এই ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করলে তোমার এই ধরনের মানে সুযোগ সুবিধা আছে বা এই ধরনের রেজাল্ট আসতে পারে, বা এই বিডিং স্ট্র্যাটেজি এইভাবে কাজ করে, বা গুগল অ্যাডসের যে ইকোসিস্টেমটা এইভাবে কাজ করতে পারে, এখন তুমি যদি বলো তাহলে আমরা এরকমভাবে আগাইতে পারি আর কি। আর এটাই হচ্ছে মূল আর কি। হ্যাঁ, আপনি বিডিং যদি ভালো করে করতে পারেন, আর কিওয়ার্ড রিসার্চ তো আমরা আগেই শিখছি আর কি। তো এটার ব্যবহার আমরা কিভাবে করব বা কিভাবে কাজ করে এটা সম্পর্কে যদি একটু জানতে চাই তাহলে আমরা এখানে একটু যদি ফলো করি, এটা আমার আনইনস্টল করা দরকার ছিল, বারবার নোটিফিকেশন আসছে। এটি ম্যানুয়াল সিপিসি এর একটি উন্নত সংস্করণ। এখানে গুগল স্বয়ংক্রিয়ভাবে বিট সামঞ্জস্য করে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে কি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। এর আগে আমরা শিখলাম ম্যানুয়াল, আর এটা হচ্ছে অটোমেটেড। এইখানে ওই কথাটাই বলা আছে যে গুগল স্বয়ংক্রিয়ভাবে বিট সামঞ্জস্য করে আপনার সম্ভাব্য কনভার্সন অনুযায়ী। তাহলে এটা এভাবে কাজ করে, মানে গুগলের হাতে কন্ট্রোল থাকবে এটা, বা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি এটাকে বলা হচ্ছে ইনহ্যান্স সিপিসি। দেন ব্যবহার কবে করবেন, কখন করবেন, কেন করবেন। যদি আপনি কিছুটা নিয়ন্ত্রণ চান, মানে সব নিয়ন্ত্রণ গুগলের কাছে থাকবে বিষয়টা এমনও না, আবার সব নিয়ন্ত্রণ আপনার কাছে থাকবে বিষয়টা তেমনও নয়। যদি আপনি কিছুটা নিয়ন্ত্রণ চান কিন্তু গুগলকে সাহায্য করতে চান কনভার্সন বাড়ানোর জন্য, তাহলে এটা আমরা ধরে নিলাম যে কখন আমরা ইনহ্যান্স সিপিসি ব্যবহার করব আমাদের কনভার্সন বাড়ানোর জন্য। আই হোপ যে বুঝতে পারছেন ইনহ্যান্স সিপিসি কখন ব্যবহার করব, আমরা যখন গুগলকে প্রোভাইড করব এই ধরনের বিডিং স্ট্র্যাটেজি, তখন গুগল আমাদেরকে হেল্প করবে আমাদের কনভার্সন বাড়ানোর জন্য। তাহলে সুবিধা কি? ম্যানুয়াল বিডিংয়ের চেয়ে বেশি অটোমেশন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। তাহলে ম্যানুয়াল আমরা এর আগে শিখছি যেটাকে বলা হচ্ছে সিপিসি বা ম্যানুয়াল সিপিসি, কস্ট পার ক্লিক। ওখানে এই জন্য বলা আছে যে ম্যানুয়াল বিডিংয়ের চেয়ে বেশি অটোমেশন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ থাকবে আপনার কাছে। তারপরে অসুবিধা কি হতে পারে ইনহ্যান্স সিপিসির? এখানে বলা আছে অনেক সময় আপনার কনভার্সন অনুযায়ী অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যার ফলে আপনার বাজেটের সীমা বাড়তে পারে। এই যে এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে কিন্তু, হ্যাঁ আপনি আপনার কনভার্সন বাড়ানোর জন্য ইনহ্যান্স সিপিসি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার এমনও হইতে পারে যে কয়েকটা কনভার্সনের জন্য আপনার অনেক বেশি ডলার বা টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। এটা হচ্ছে এরকম আর কি, যেহেতু এটা গুগলের কাছে নিয়ন্ত্রণ বা গুগল স্বয়ংক্রিয়ভাবে বিট সামঞ্জস্য করে আর কি। হ্যাঁ, তাহলে এটা সম্পর্কেও বুঝতে পারো। হ্যাঁ 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 অবশ্যই। প্রশ্নালি এরকম দাদা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার মিউট করা আছে। আমার প্রশ্নটা হলো এরকম যে আমি ম্যানুয়াল সিপিসিটা আমার অ্যাড রান করার থেকে আমি ব্যবহার করতেছি, ইনহ্যান্সটা কতদিন পরে বা কখন কিভাবে আমি ব্যবহার করতে পারি? এই যে ম্যানুয়াল এবং ইনহ্যান্সটা ডিফারেন্ট আছে, ডিফারেন্টটা ম্যানুয়ালটা আমি কখন ব্যবহার করব, ইনহ্যান্সটা কখন ব্যবহার করবো একটু বলেন।
মেবি আপনি অ্যাড চালানোর মানে শুরু থেকে আপনাকে টোটাল 21 অর্থাৎ 21 দিন আপনাকে ক্যাম্পেইনটা চালাইতে হবে, তারপর আপনি অপটিমাইজেশনের পার্টে যেতে পারেন। এর আগে আপনি যদি চেঞ্জ করেন তাহলে ওই সব কিছুই এলোমেলো হয়ে যাবে বা আপনার বাজেট বা ফলাফল আপনার ভালো আসবে না। হ্যাঁ, মানে এমন না যে আমি 7 দিন পর আমার একেবারে নিউ ফ্রেন্ড, আমার আমার ভাই একবারে নিউ ক্যাম্পেইন একটা রান করলাম, সেটা 20 পর্যন্ত আমাকে এটাকে কন্টিনিউ করতে হবে। এরপরে গিয়ে আমাকে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, তার আমার ক্যাম্পেইনটা পর্যালোচনা বা পরিস্থিতি বুঝে আমি যদি প্রয়োজন মনে করি এটা আমাকে একটু আরেক অ্যাডভান্সে গিয়ে আমাকে ইনভেস্ট করতে হবে। এইটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এটা তো কিন্তু অটোমেটিক বিটিং না, এটা সেমি সামান্য একটু অটোমেটিক, যাতে আমি কন্ট্রোলটা কিছুটা কন্ট্রোল আপেক্ষিত থাকবে। আইটি 1 ডে ওয়েট করতে কোনো মানে হয় না। এটা তো আমরা ফার্স্ট ডে এবং 7 ডে মানে 1 to 3 ডে পরে তো আমি এটা ইউজ করতে পারি। 21 ডে পরে আমি ম্যাক্সিমাইজে যাইতে পারি, অটোমেটিক বিটিংয়ে যেতে পারি। এনহ্যান্সটা তো আমি ওই যে এর সাথে ইউজ করব, এটা আমি আমার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বুঝছেন? আমি যেটা বললাম এটা স্ট্যান্ডার্ড। তবে আপনার বিজনেস বা আপনার অনুযায়ী বা আপনার কিওয়ার্ড কেমন পারফর্ম করতেছে না করতেছে ওগুলোর উপর নির্ভর করে আপনি 7 দিন 14 দিন পরেও এডিট করতে পারেন, যেটা স্ট্যান্ডার্ড। মানে যে কথাটা বললেন না, সেটা তো এনহ্যান্সের জন্য না, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকের জন্য। যে আমি মিনিমাল থেকে ম্যাক্সিমাইজে জানবো 2 weeks or 3 weeks পরে। এর আগে আমি কি বলি কস্টটা আমার অ্যাড পারফরমেন্সের জন্য ওই যে 30% যে 25% যে বেশি কাটবে বা কম কাটবে বিষয়টা, এটাই তো এনহ্যান্সের কাজ না। ওইটা তো আলাদাভাবে কাউন্ট করা হয় যে আপনার 25% বেশি কাটতে পারে যেদিন আপনার পারফরমেন্স ভালো হবে। আচ্ছা, আমরা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আগে কথা বলি, তাহলে আমরা বুঝতে পারবো আর কি যে কোন বিডিংটা কোন হিসাবে কাজ করবে বা আপনার বিডিং এর ওই সুবিধাটা কি আর কি, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমি সবগুলো নিয়ে একটু কথা বলি, দেন আমরা সলিউশন বা কোনটা কখন ব্যবহার করবো ওইটা নিয়ে কথা বলি। তো এখানে অসুবিধা কি হতে পারে, অনেক সময় আপনার ওইটাকে নিয়ে তো কথা বললাম আর কি। হ্যাঁ, যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হতে পারে যার ফলে আপনার বাজেটের সীমা বাড়তে পারে আর কি, সম্ভাবনা অর্থে বাড়বেই, যে বাড়বে না এমন না। তো এরপরে আমরা যদি আসি ম্যাক্সিমাইজ ক্লিকসটা এরকম যে আপনার কিভাবে কাজ করবে। ম্যাক্সিমাইজ ক্লিক বলতে এখানে বলাই আছে যে সুবিধাটা কি, সম্পূর্ণ অটোমেটেড এবং ক্লিক বাড়ানোর জন্য। ওই যে আমরা ওয়েবসাইট ট্রাফিক যখন দেই তখন প্রথমে কি দেই, জাস্ট ক্লিকস। কিন্তু যখন আপনি ম্যাক্সিমাইজ ক্লিকে দিবেন তখন দেখেন এখানে গুগল সর্বোচ্চ চেষ্টা করবে আপনার ক্লিকের পরিমাণটা বাড়ানোর জন্য। তো এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। এবং আপনার এটা কিভাবে কাজ করে, গুগল আপনার বাজেটের মধ্যে যতটা সম্ভব বেশি ক্লিক আনার চেষ্টা করে। তাহলে জাস্ট আমরা বুঝে ফেললাম যে প্রথম অবস্থায় ট্রাফিক বা ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য প্রথম অবস্থায় আমরা যেটা দিই সেটা হচ্ছে ক্লিকস, এবং ওইটাকে আবার অপটিমাইজেশনের পার্ট হিসেবে আমরা যদি ধরে নিই তাহলে ওটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। এখানে বলা আছে যে আপনার বাজেটের মধ্যে যতটা সম্ভব বেশি ক্লিক আনার চেষ্টা করে গুগল আনার চেষ্টা করবে, আপনার ক্লিক বাড়াবে। হ্যাঁ, তারপরে ব্যবহার কবে করবেন, যদি আপনি ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চান তাহলে এখানে বলেই দিচ্ছে যে এইটার সুবিধাটা কি বা এই বিডিং স্ট্র্যাটেজি কিভাবে কাজ করবে। মানে এটাই কিন্তু মানে গুগলের ইকোসিস্টেম বা বিডিং স্ট্র্যাটেজি আর কি। আপনি যদি এটা করেন তাহলে আপনার এরকম হবে আর কি। এরপরে কি বলতেছে, আপনার আপনি যদি ট্রাফিকের পরিমাণ বাড়াতে চান তবে এই স্ট্র্যাটেজি ভালো বলে দিছে, কিন্তু যে আপনার ট্রাফিক জাস্ট বাড়াবেন আপনি, তাহলে আপনার জন্য এই স্ট্র্যাটেজি ভালো। তবে আপনি ট্রাফিক বাড়াবেন বলে যে আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল হবে বিষয়টা কিন্তু তেমন না। এখানে বলে দিছে যে আপনার ক্লিকের সংখ্যা বাড়াবে আর কি। তারপরে অসুবিধা কি, কেবল ক্লিক বাড়ানো হচ্ছে, কনভার্সন ভ্যালু তেমন ফোকাস থাকে না। আমি যে কথাটা বললাম ওইটাই এখানে উল্লেখ আছে যে আপনার ক্লিক বাড়বে বলে এমনটা মনে করা যাবে না যে আমার কনভার্সন এখান থেকে আমি আশা করতে পারি। তাহলে কনভার্সন ভ্যালুতে তেমন ফোকাস থাকে না। তাহলে এটা গেল হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস। দেন আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সনে আসি, এইটার আবার বিডিং স্ট্র্যাটেজি বা এর কাজকর্ম এটা থেকে একটু ডিফারেন্ট হবে আর কি। আচ্ছা, তাহলে যদি ম্যাক্সিমাইজ কনভার্সন নিয়ে কথাবার্তা বলি, এখান থেকে ইয়েলো মার্ক করে দিচ্ছি। এটা কিভাবে কাজ করে, গুগল আপনার বাজেটের মধ্যে, হ্যাঁ, আপনার যে ক্যাম্পেইন বাজেটটা থাকবে বা আপনি যে বিডিংটা করবেন ওইটার মধ্যে গুগল আপনার বাজেটের মধ্যে যতটা সম্ভব বেশি কনভার্সন অর্জন করার জন্য বিড সমন্বয় করে। তাহলে ওই যে এটা যদি
ম্যাক্সিমাইজ ক্লিকে যেটা ছিল এটা হচ্ছে ক্লিক বাড়ানো হচ্ছে, কিন্তু কনভার্সন বা কনভার্সন ভ্যালুতে তেমন ফোকাস থাকে না। কিন্তু যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন দিচ্ছি তখন কিন্তু এটা ওই যে কনভার্সন বা ওই ধরনের কথাবার্তা আসতেছে যে কনভার্সন অর্জন করার জন্য বিট সমন্বয় করে। ব্যবহার কবে করবেন? যদি আপনার লক্ষ্য কনভার্সন বাড়ানো হয়, হ্যাঁ, কনভার্সন বাড়ানো হয় তবে এটি উপযুক্ত। তাহলে কনভার্সন বাড়ানোর জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করব। সুবিধা কি? কনভার্সন ফোকাস এবং গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনার বাজেটের মধ্যে সেরা ফলাফল দিতে চেষ্টা করবে। তাহলে কনভার্সন বাড়ানোর জন্য আমরা ম্যাক্সিমাইজ কনভার্সনটা ব্যবহার করব। কিন্তু প্রথম অবস্থায় আমরা ক্যাম্পেইন রান করার সময় আমরা এই অপশনটা পাবো না বা সচরাচর পাই না মেবি। আমরা যদি গুগলের অ্যাকাউন্টে যাই আর কি, ads.google.com, ads.google.com, ওকে। তাহলে জাস্ট আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করি ওই বিডিংটা দেখানোর জন্য আর কি। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমার অবজেক্টিভ ধরে নিলাম যে সেলসে ক্লিক করলাম। সেলসে ক্লিক করার পর এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। দেন আমাদের ক্যাম্পেইন টাইপ সার্চ, দেন এখান থেকে এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা জাস্ট দিয়ে দিলাম এখানে, ওয়েবসাইট ভিজিটস, ওকে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ। ক্যাম্পেইনের নাম যেটা আছে এটাই রাখলাম আর কি, হ্যাঁ, কন্টিনিউ, স্টার্ট নিউ। দেন এইখান থেকে দেখেন আমরা কিন্তু এই যে বিডিং অপশনটা এটাই পাচ্ছি। আর এই যে আমরা যখন নতুনভাবে ক্যাম্পেইনটা তৈরি করতে যাচ্ছি তখন জাস্ট এই ধরনের বিডিংগুলো আমরা পাচ্ছি। আমরা যে বিডিংগুলো নিয়ে কথা বললাম যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ ক্লিকস, ওই ধরনের কিন্তু আসতেছে না। ওই যে আমরা যখন একটু কথা বললাম যে আমরা যখন ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবো তখন ম্যাক্সিমাইজ ক্লিকসটা আমরা কখন ব্যবহার করব? প্রথম অবস্থায় আমরা জাস্ট ক্লিকসটা ব্যবহার করব, কিন্তু যখন ক্যাম্পেইনটা রান হয়ে যাবে তার পরবর্তীতে ক্যাম্পেইনসে যাওয়ার পরে আমরা এটা চেঞ্জ করতে পারবো আর কি। আর এই যে এখন যেটা নিয়ে কথা বলতেছি ম্যাক্সিমাইজ কনভার্সন, এটাও কিন্তু প্রথম অবস্থায় পাবো না, আমরা জাস্ট কনভার্সন দিয়ে স্টার্ট করবো আর কি। গুগলের এটাই সিস্টেম আসলে, আপনি ক্যাম্পেইন তৈরি করার সময় এই অপশনটা পাবেন না। আবার ক্যাম্পেইন তৈরি করা হয়ে গেলে দেন আপনি ক্যাম্পেইনসের আন্ডারে ওইখানে যাওয়ার পর সেটিংসে গিয়ে পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে যে এখন আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সনের যে সুবিধাটা আর কি, সুবিধাটা নিয়ে কথা বললাম যে আপনার কনভার্সন ফোকাস বা গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনার বাজেটের মধ্যে বা আপনার যে বাজেটটা দেওয়া থাকবে সেটার মধ্যে সেরা ফলাফল দিতে চেষ্টা করবে। এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। আর এটার অসুবিধা কি? এটি কেবল তখনই কার্যকরী যখন আপনার সাইটে ভালো পরিমাণ কনভার্সন ডাটা থাকবে। ওই যে এখানে আসতেছে কনভার্সন ট্র্যাকিংয়ের পার্টটা আর কি, যে আমাদের কনভার্সন ট্র্যাকিং ভালোভাবে সেট আপ করা আছে আর ওইটার মাধ্যমে কিন্তু ডাটা পায়। কে পায়? গুগল। তাহলে এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কনভার্সন থেকে শুরু করে সার্ভার সাইট, ব্রাউজার সাইট বা এই ধরনের কনভার্সন ট্র্যাকিং সব ধরনের করা থাকবে আর কি, হ্যাঁ। তারপরে আমরা এটা ভালো, এটা থেকে যদি আমরা এই বিডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করি তাহলে এখান থেকে ভালো ফলাফল পাওয়ার আশা করতে পারি আর কি। তো এটা ছিল মূলত ম্যাক্সিমাইজ কনভার্সন। দেন আমরা যদি টার্গেট সিপিএ বা এটাকে বলা হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা কিভাবে কাজ করে। আপনি একটি নির্দিষ্ট কস্ট পার কনভার্সন লক্ষ্য নির্ধারণ করেন এবং গুগল সেই লক্ষ্য অনুসারে বিট সমন্বয় করে। তাহলে এটার কন্ট্রোলটা আপনার হাতেই থাকতেছে মেবি। ব্যবহার কবে করবেন? যদি আপনি নির্দিষ্ট একটি কোস্টে, মানে আপনার যে বাজেটটা বা আপনার যে টাকা পয়সা ওইটার মধ্যে আপনি কনভার্সন অর্জন করতে চান, তবে এটি উপযুক্ত, মানে লিমিটেড বলতে গেলে। তারপর কি বলতেছে? সুবিধা, কনভার্সনের খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনার যে কনভার্সন, পার কনভার্সনে কীরকম টাকা পয়সা খরচ হবে এটা আপনার নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন, বিশেষ করে যাদের বাজেট সীমিত, অর্থাৎ যারা নতুন বিজনেস বা যাদের স্মল বাজেট বা স্মল বিজনেস, সেই ধরনের বিজনেসের জন্য আমরা এই ধরনের বিডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে পারবো। আর এটাকে যে যদি ফেসবুক অ্যাডসের ভাষায় বলা হয় তাহলে বিট ক্যাপ বলা হবে এটাকে, আর এখানে বলা হচ্ছে টার্গেট সিপিএ বা কস্ট পার অ্যাকুইজিশন। আর এটা সুবিধা কি? এটি কাজ করে বা এটি কাজ করতে কিছু সময় লাগে এবং আপনার কাছে পর্যাপ্ত কনভার্সন ডাটা থাকতে হবে। ফেসবুকের ক্ষেত্রে আমরা বলি পিক্সেল সেটআপ বা ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট। তো সেই ক্ষেত্রে গুগলেরও আপনার কনভার্সন ট্র্যাকিং করা থাকতে হবে এবং বোথ সাইট, হ্যাঁ, সার্ভার এবং আপনার
যে মেইন আর কি ইয়াটা, হ্যাঁ, কনভার্সন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার গুগলের যে প্রথম অবস্থায় গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে হবে, তারপরে হচ্ছে গুগলের ডাইনামিক রিমার্কেটিং নামে যে একটা অপশন আছে, ডাইনামিক গুগল অ্যাডস ডাইনামিক কনভার্সন ট্র্যাকিং, ওইটাও করতে হবে আর কি, ডাইনামিক রিমার্কেটিং যেটাকে বলা হচ্ছে। ওকে, তাহলে এটাই ভাবে কাজ করে, এটাকে বলা হচ্ছে টার্গেট সিপিএ। তাহলে এটাও আমরা বুঝলাম, যতটুকু বুঝলাম ততটুকুই আর কি। এখন আপনি যদি আরও বেশি লার্নিং করেন, আপনি আরও বেশি এক্সপ্লোরিং করেন, তাহলে আমার থেকেও আপনি ভালো জানবেন। বা আমি তো খুব ভালো জানি এটা না, জাস্ট আমি যতটুকু জানি বা এগুলো কপি করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এখানে জাস্ট মানে করছি আর কি, নিজের মতো করে সাজানো ট্রাই করছি। এরপরে আস্তে আস্তে টার্গেট রোয়েস বা রিটার্ন অন অ্যাডস পে, এটাকে বলা হচ্ছে সংক্ষেপে রোয়েস, ROAS। এটা কিভাবে কাজ করে? টার্গেট রোয়েসটা আপনি একটি লক্ষ্য, অর্থাৎ আপনার একটা গোল থাকবে যে আপনি রিটার্ন অন অ্যাড স্পেন্ড সেট করেন এবং আপনি চাচ্ছেন যে আপনার কি বিজনেসটা স্কেলিং করতে, স্কেলিংয়ের পার্টে এটা আসতেছে। বা আপনি ভালো কনভার্সন পাচ্ছেন, আপনি চাচ্ছেন 2 গুণ 5 গুণ এরকম আরও বাড়াইতে আর কি, সেক্ষেত্রে এটা কাজ করবে আর কি। গুগল চেষ্টা করে সেই লক্ষ্য অর্জন করতে আর কি। কবে ব্যবহার করবেন? যদি আপনার লক্ষ্য ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়ানো হয়, বিশেষ করে ই-কমার্স বা ব্যবসা যেখানে বিক্রয়ের উপর ফোকাস থাকে। তো এটা জাস্ট ই-কমার্সের ক্ষেত্রে মনে হয় বেশি ব্যবহৃত হয় আর কি রয়েসটা। তারপরে কি সুবিধা কি? রেভিনিউ বা বিক্রয় ভিত্তিক অপটিমাইজেশন, আপনার পণ্য বা সেবার জন্য মুনাফা বেশি হবে। এরপরে বলতেছে অসুবিধা কি? আপনার কাছে সঠিক কনভার্সন ভ্যালু ট্র্যাকিং থাকতে হবে এবং প্রপার ডাটা প্রয়োজন। ওই যে কনভার্সন ট্র্যাকিং যেটা বললাম আর কি, কনভার্সন ট্র্যাকিংয়ের পার্টটা, এটা যদিও আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আছে আর কি, কনভার্সন ট্র্যাকিং বা ডাইনামিক রিমার্কেটিং। আচ্ছা, তাহলে ওই যে ROS বা ROI বাড়ানোর জন্য আমাদের টার্গেট রোয়েসটা বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড এই ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়। দেন আমরা যদি আসি টার্গেট ইমপ্রেশন শেয়ার। টার্গেট ইমপ্রেশন শেয়ার কি, কিভাবে কাজ করে, সুবিধা কি, অসুবিধা কি, দুইটা সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জানি না কিভাবে এটা কাজ করে বা কিভাবে কাজ করতে পারে বা এটা করলে কি হয়। আপনি সেট করেন আপনার অ্যাড কত শতাংশ ইমপ্রেশন শেয়ার পাবে, অর্থাৎ ওই যে আমরা যদি একটু করি, দাঁড়ান আমি একটা করি, হ্যাঁ একটা সেকেন্ডস, আমি একটা ইমেজ নিয়ে আসি, ওইখানে বলা আছে যে KPIটা কি হইতে পারে আমাদের, KPI মেবি পিকচারে আছে এইটা। আমাদের প্রথম অবস্থায় কনসিডারেশন স্টেজ বা স্টেজ থাকে না, অ্যাওয়ারনেস স্টেজ, কনসিডারেশন স্টেজ এবং দেন আমরা সেলস বা লিড আর কি। হ্যাঁ, যখন আমাদের ওই যে প্রথম অবস্থায় অ্যাওয়ারনেস থাকবে তখন কিন্তু আমরা এই ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব, টার্গেট ইমপ্রেশন শেয়ার। ওকে, জাস্ট আমি এই টেক্সটটা সিলেক্ট করে কপি টেক্সটে ক্লিক করি, দেন এটা এখানে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা এখানে কি বুঝতেছি, এইখানে ছিলাম, হ্যাঁ, টার্গেট ইমপ্রেশন শেয়ার এই যে বিডিং স্ট্র্যাটেজিটা এটা কখন ব্যবহার করব বা এটার কাজ কি, কিভাবে কাজ করবে এটা। তো আমি জাস্ট লেখাটাকে সিলেক্ট করে একটু যদি বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। টার্গেট ইমপ্রেশন শেয়ার ওই যে আমাদের যে অ্যাওয়ারনেস স্টেজের ক্যাম্পেইন বা যখন নতুন একটা ব্র্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করবে তখন কিন্তু আপনাকে এই ধরনের ক্যাম্পেইনগুলো আগে ব্যবহার করে যেতে হবে। আর অবশ্যই ক্যাম্পেইন তৈরি করার আগে মেবি কনভার্সন ট্র্যাকিং বা ওগুলা সেট আপ করে আসতে হবে আর কি। তো এখানে প্রথমে কি আছে, যদি অ্যাওয়ারনেস স্টেজের আমরা ক্যাম্পেইন চালাই তাহলে আমাদের KPI থাকবে ইমপ্রেশন। আর মেজারমেন্টের যদি কথা বলা হয় তাহলে এখান থেকে নাম্বার অফ, এটা একটু করিনি, হ্যাঁ, নাম্বার অফ ইমপ্রেশনস মানে কি পরিমাণ আমাদের ইমপ্রেশন আসতেছে, তারপরে জাস্ট এটা নিয়ে কথা বলি এখন অ্যাওয়ারনেস স্টেজ। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার, আমি এটা রেড ইয়েলো মার্ক করে দিই। তো কিভাবে কাজ করে, আপনি সেট করেন আপনার অ্যাড অংশ কত শতাংশ ইমপ্রেশন শেয়ার পাবে, যেমন 100% বা 100% বা 100% প্রথম পজিশন বা প্রথম পেজে গুগল সেই অনুযায়ী বিট সমন্বয় করে। অর্থাৎ আপনার যে কেউ যে মানে আপনার বিজনেস বা আপনার যে আছে ওইটার যে কিওয়ার্ড থাকবে বা বিজনেসের নাম থাকবে সেই ধরনের নাম বা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার প্রথম পেজের প্রথম পাতায় আপনার এটা শো করবে। তো সেই ক্ষেত্রে গুগল সেই অনুযায়ী বিটটা সমন্বয় করে। তারপরে কি বলতেছে, ব্যবহার কবে করবেন, যদি আপনি চান আপনার অ্যাডটি সর্বদা সবার উপরে অথবা প্রথম পেজে দেখানো হোক। এটাই বোঝাচ্ছে যে আপনার যখন নতুন ব্র্যান্ড, জাস্ট আপনি মানুষকে পরিচয় করাচ্ছেন যে এটা আমার ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা
কি কাজ করে এটা পরবর্তীতে আসতেছে। যখন মানুষ ক্লিক করে ল্যান্ডিং পেজে যাওয়ার পর এক্সপ্লোর করবে তখন সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু প্রথম অবস্থায় আপনার জাস্ট মানুষ দেখবে বা আপনার এখানে কী করবে, ইন্টারেক্ট করবে, ওইটাকে বলা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। এবং ব্যবহার কবে করবেন এটা তো বললাম যে প্রথম পেজে শো করবে এবং আপনার অনেক বেশি ইমপ্রেশন আসবে, ইমপ্রেশন শেয়ার পাবেন আপনি এখান থেকে। তারপরে কি বলতেছে, উচ্চ দৃশ্যমানতা, ওই যে এটাকে বলা হচ্ছে যে সব সময় আপনার প্রথম পেজে দেখাবে। তারপরে অ্যাডটিকে প্রচুর মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, জাস্ট প্রচুর মানুষ আপনার সম্পর্কে জানে। তারপরে কি অসুবিধা কি, কনভার্সন বা ক্লিকের সংখ্যা বাড়ানোর নাও হতে পারে। এটা জাস্ট আপনার ইমপ্রেশন আসবে বা মানুষ দেখবে জানবে এতটুকুই, কিন্তু ওই যে কনভার্সন বা ক্লিক মানে ক্লিক করে যে ভিতরে প্রবেশ করবে বা ল্যান্ডিং পেজ ভিউ করবে বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউ করবে সেরকম কোনো আশা বা সেরকম কোনো হতে পারে, এটা আমরা এখান থেকে আশা করতে পারি না। এটাকে বলা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। এবং এখানে দেখতে পাচ্ছেন কনভার্সন বা ক্লিকের সংখ্যা বাড়ানো নাও হতে পারে, এটি মূলত ইমপ্রেশন শেয়ার বাড়ানোর দিকেই ফোকাস করে, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন শেয়ার বিনিং স্ট্র্যাটেজি। তারপরে 8 নম্বরে আমরা যদি আসি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এখানে জাস্ট ইয়েলো মার্ক করে দিই। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আমরা শিখছিলাম ম্যাক্সিমাইজ কনভার্সন, এই যে উপরে ম্যাক্সিমাইজ কনভার্সন। তো এইটা ব্যবহার করার পরে আমরা কি পাচ্ছি, এটি কেবল তখনই কার্যকরী যখন আপনার সাইটে ভালো পরিমাণ কনভার্সন ডেটা থাকবে। এবং এটা কিভাবে কাজ করে, গুগল স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং আপনার বাজেটের মধ্যে সেরা ফলাফল দিতে চেষ্টা করবে। কিন্তু এটার পরেও আরেকটা স্ট্র্যাটেজি আছে, ওটাকে বলা হচ্ছে কি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। যখন আপনার কম টাকায় বা আপনার কস্ট যেটা থাকবে বা বাজেট, ওইটার মাধ্যমেই আপনি বড় বড় পরিমাণের কনভার্সন নিয়ে আসবেন, কিন্তু কনভার্সন কম হতে পারে কিন্তু আপনার কনভার্সনের ভ্যালু বা পরিমাণটা বেশি হবে আর কি, ওটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো এখানে আমরা একটু আরও ডিটেলস যদি বলি তাহলে এটা কীভাবে কাজ করে, কেবল কনভার্সন নয়, কনভার্সনের ভ্যালু বা আয়ের পরিমাণও বাড়ানোর চেষ্টা করে, যেটা বললাম আর কি ফর এক্সাম্পল। দেন আমরা কি দেখতে পাচ্ছি, কখন ব্যবহার করব, যদি আপনি কেবল কনভার্সনই নয় বরং প্রতিটি কনভার্সনের মূল্য বাড়াতে চান, অর্থাৎ ওই যে আমরা যখন ম্যাক্সিমাইজ কনভার্সন জাস্ট ব্যবহার করব তখন কিন্তু আমাদের ওই যে মূল্য বা কনভার্সনের ভ্যালু কতটুকু আসতেছে ওইটা ফোকাস করবে না, জাস্ট আমাদের কনভার্সন আসতে থাকবে। কিন্তু আমরা যখন কনভার্সন ম্যাক্সিমাইজ ভ্যালু ব্যবহার করব তখন কিন্তু প্রতিটি কনভার্সনের মূল্য বাড়ানো বা বাড়াতে চেষ্টা করবে, কে চেষ্টা করবে, গুগল। তো এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। যেমন বড় অর্ডার বা প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি। তাহলে আই হোপ যে বুঝতে পারছেন, এখানে ফর এক্সাম্পল এখানে দুইটা কথা বলা হয়েছে যে বড় অর্ডার মানে আমরা যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করতেছি তখন অর্ডার আসতেছে, কিন্তু অর্ডারের সংখ্যাটা কি খুব বড় অর্ডার বা খুব বেশি পরিমাণের বা খুব বেশি দামি এরকম কোনো হচ্ছে না আর কি। যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ব্যবহার করব তখন কিন্তু এই যে এখানে বলা হচ্ছে যেমন বড় অর্ডার বা অনেক বেশি টাকার বা অনেক কি প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। সুবিধা কি, হাই ভ্যালু কনভার্সন প্রাধান্য দেয়, ব্যবসা বৃদ্ধি করতে সহায়তা করে। তাহলে এটা ব্যবসা বৃদ্ধি করতে সহায়তা করে এবং আপনার কনভার্সনের ভ্যালু বা কনভার্সন হাই ভ্যালু আর কি। হ্যাঁ, তারপরে অসুবিধা কি, আপনার কনভার্সন ভ্যালু বা ট্র্যাকিং সঠিক থাকতে হবে। এই ধরনের বিডিং স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করার সময় আপনার প্রত্যেকটাতেই বলা হচ্ছে যে আপনার কনভার্সন বা আপনার ডাটা যে থাকবে, হ্যাঁ মানে গুগল যে আপনার এই ধরনের বিডিং স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে কাজে লাগাবে সেই জন্য আপনার তো ডাটা থাকতে হবে, আপনার আগে থেকে কীরকম ভিজিটর পেয়েছেন বা কীরকম কি এক কথায় হিস্টোরি থাকতে হবে তার কাছে। তো এটাই বলা হচ্ছে আর কি এখানে অসুবিধাটা কি বা সুবিধাটা কি। দেন আমরা যদি 9 নম্বর অপশানের কথা বলি, এটাকে বলা হচ্ছে সিপিএম, আর যদি ডিটেলস বলা হয় তাহলে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশনস। অর্থাৎ এটা কীভাবে কাজ করে, প্রতি 1000 ইমপ্রেশন বা দৃশ্যমানতার জন্য, দৃশ্যমানতা বলতে যখন কেউ সার্চ করে ওখানে দেখতে পাচ্ছে আর কি, ওটাকে বলা হচ্ছে দৃশ্যমানতা। তো তার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। তারপরে ব্যবহার কবে করবেন, যদি আপনার উদ্দেশ্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ভিজিবিলিটি বাড়ানো হয় তাহলে এটা আপনি ব্যবহার করবেন। এর আগে আমরা একটা পাইছিলাম কি ইমপ্রেশন বা টার্গেট ইমপ্রেশন শেয়ার, আর এখন আমরা পাইলাম কি কস্ট পার 1000 ইমপ্রেশনস। তাহলে এই দুইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য বা আপনার পরিচিতি বাড়ানোর জন্য বা আপনার সম্পর্কে মানুষ জানুক বা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানুক, আপনার কাজটা কি, আপনি কি করবেন, আপনিও একটা ব্র্যান্ড, এই ধরনের কথাবার্তা হচ্ছে এখানে এই দুইটা বিডিং স্ট্র্যাটেজিতে। তাহলে প্রতি 1000 ইমপ্রেশন বা দৃশ্যমানতার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়,
কবে ব্যবহার করবেন? যদি আপনার উদ্দেশ্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ভিজিবিলিটি বাড়ানো হয়, তাহলে সুবিধা কি? ব্র্যান্ড এক্সপোজার বাড়ানোর জন্য কার্যকরী, যেটি ডিসপ্লে, এটা আমি বুঝতেছি না আর কি। এই ধরনের নেটওয়ার্কে ভালো কাজ করে, এটা আমার তেমন ধারণা নাই, আমি এটা সম্পর্কে একদমই বলতে পারবো না। রেড মার্ক করে দিই। ওকে, তারপরে কি অসুবিধা কি? এটি ক্লিক বা কনভার্সনের উপর ফোকাস করে না। তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস জাস্ট কি মানুষ জানবে কিন্তু ক্লিক করবে না আর কি। শুধুমাত্র ইমপ্রেশন বাড়ানো বা ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দেন 10 নম্বর অপশন আমরা কি দেখতে পাচ্ছি? সি বা VCPM। আর এটাকে সম্পূর্ণ বা গুরুত্বপূর্ণ রূপ এটা হচ্ছে এরকম যে ভিউয়েবল CPM। ওকে, কিভাবে কাজ করে? এখানে আপনি কেবলমাত্র দৃশ্যমান ইমপ্রেশনগুলোর জন্য অর্থ প্রদান করেন, যেমন অ্যাডটি ব্যবহারকারীর স্ক্রিনে অন্তত 50% দেখা হয়েছে। তারপরে বলতেছে ব্যবহার কবে করবেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পরিচালনা করার সময় যখন চান আপনার অ্যাডগুলি দৃশ্যমান বা শুধুমাত্র দৃশ্যমান অবস্থায় কোনো না হোক। অনেকে আছে জাস্ট মাউসের কার্সরটা করে দেন স্ক্রল করে বা অথবা কেটে দেয় অথবা চলে যায়, জাস্ট ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়। কিন্তু ওইখানে ইমপ্রেশন হিসেবে যখন কাউন্ট হচ্ছে তখন সেটা কত সেকেন্ডস বা কতটুকু মানে পরিমাণে ওটা কাউন্ট হচ্ছে আর কি, পুরোপুরি 100% নাকি আসলে অর্ধেক বা 50%, ওইটাকে বলা হচ্ছে ভিউয়েবল CPM। এবং এটা কেবল কিসের জন্য ব্যবহার করা হয় বা সুবিধাটা কি? কেবল যেসব বা সেসব ইমপ্রেশন হিসাব করা হয় যেগুলি বাস্তবে দেখা হয়েছে। অর্থাৎ একজন মানুষ বা হিউম্যান ওখানে এইভাবে ক্লিক করে দেখছে বা যেখানে যে হেডলাইন বা ডিসক্রিপশনটা ছিল ওইটা একটু হইলেও পড়ছে আর কি, ওইটাকে বলা হচ্ছে ভিউয়েবল CPM। আর এটার অসুবিধাটা কি? আসলে অসুবিধাটা হচ্ছে কনভার্সন ফোকাস নেই, শুধুমাত্র ইমপ্রেশন বাড়ানোর জন্য। তাহলে ইমপ্রেশন বাড়ানোর জন্য বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আমরা 2 ধরনের কিংবা 3 ধরনের দেখলাম আর কি স্ট্র্যাটেজি। তো এটাই ছিল আর কি। তারপর কি বলতেছে? সঠিক বিডিং স্ট্র্যাটেজি কিভাবে নির্বাচন করবেন? যদি আপনি নিয়ন্ত্রণ চান তাহলে ম্যানুয়াল CPC বা ইনহ্যান্স CPC, ওই যে ইনহ্যান্স CPCতে বলা ছিল যে কিছু পরিমাণ আপনার কাছেও থাকবে কন্ট্রোল, তাহলে ওইটাকে বলা হচ্ছে কি যদি আপনি নিয়ন্ত্রণ চান। আর যদি আপনার লক্ষ্য ট্রাফিক বাড়ানো হয় তাহলে ম্যাক্সিমাইজ ক্লিকস ব্যবহার করুন। যদি আপনার লক্ষ্য কনভার্সন হয় তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সনস বা টার্গেট CPA ব্যবহার করুন। দেন আসতেছে কি যদি আপনি রেভিনিউ ফোকাসড, এটা মেবি আমার কোনো কারণে করা হয়নি আর কি, লেখাটা এখানে নিয়ে আসা হয়নি। তো এটাই ছিল আর কি বিডিং স্ট্র্যাটেজির কথাবার্তা। আর এগুলো কীভাবে কাজ করে ওই যে দেখেন যখন আমরা টার্গেট ইমপ্রেশন শেয়ারে ক্লিক করব তখন এই যে এরকম টার্গেট ইমপ্রেশন শেয়ার নামে অপশনটা এখানে থাকবে। তারপরে এই যে দেখছেন না ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু ইউর অ্যাডস টু অ্যাপিয়ার, কোথায় কোথায় এটা অ্যাপিয়ার বা দেখতে পাওয়া যায় ওইটা। তারপরে কতটুকু ইমপ্রেশন বা কত পার্সেন্টেজ ওইটা এখানে আমরা কাউন্ট করতে পারবো। ওই যে দেখেন পার্সেন্টেজ নামে একটা আইকন দেখতে পাচ্ছি। তারপরে ম্যানুয়াল CPC, অর্থাৎ আপনি প্রত্যেকটা ইমপ্রেশন কাউন্ট করার জন্য বা টার্গেট ইমপ্রেশন শেয়ার করার জন্য আপনি কি পরিমাণ CPC মানে খরচ করতে চান আর কি। হ্যাঁ, এটাই। এখান থেকে তেমন কিছু আমি আলোচনা করার জন্য দেখতে পাচ্ছি না। মানে যে ধরনের বিডিং স্ট্র্যাটেজি যেগুলো নিয়ে কথা বললাম ওগুলারই এখানে ইমেজ আকারে দেওয়া আছে আর কি। আমরা যদিও এখানে যাওয়ার পরে প্রথম অবস্থায় ওই ধরনের বিডিংগুলো পাচ্ছি না। দেন আমরা যখন এই ধরনের ক্যাম্পেইনগুলো তৈরি করে ফেলবো এই ধরনের স্ট্রাকচার অনুযায়ী বা বিডিং স্ট্র্যাটেজি ফলো করে, জাস্ট আমরা যদি একটু উপরে চলে যাই, এই যে এটাকে বলা হচ্ছে আপনি যদি ভিজিবিলিটি বাড়াইতে চান তাহলে এই যে টার্গেট ইমপ্রেশন শেয়ার এই ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন। আপনার যদি ক্লিকের সংখ্যা বাড়ানোর জন্য চান তাহলে আপনার ম্যাক্সিমাইজ ক্লিকস। আপনি যদি কনভার্সনের উপর ফোকাস করেন তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। দেন সর্বশেষ আসতেছে ওইটা আর কি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আমরা প্রথম অবস্থায় ক্যাম্পেইন তৈরি করার সময় এই ধরনের কয়েকটা বিডিং স্ট্র্যাটেজি জাস্ট পাচ্ছি। হ্যাঁ, দেন আমরা যখন ক্যাম্পেইন তৈরি করেই ফেলবো তখন আমরা যদি এখান থেকে জাস্ট ডিসকার্ডে ক্লিক করি, দেন আমাদের যদি এই যে ক্যাম্পেইনসের আন্ডারে এখানে ক্যাম্পেইনস দাঁড়ান একটা সেকেন্ড, ক্যাম্পেইনসে ক্লিক করি, দেন আমাদের ক্যাম্পেইনসগুলো এখানে আসবে আর কি।
আসার পরে আমরা জাস্ট ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে এই যে এডিট অপশন থেকে আমাদের বিডিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে পারবো। কোথা থেকে? ওই যে দেখেন চেঞ্জ বিডিং স্ট্র্যাটেজি, এই ধরনের মানে আপনি যখন এডিট করবেন তখন এখান থেকে এটা পেয়ে যাবেন। তাহলে জাস্ট এতটুকু বুঝলাম যে আমরা যখন ক্যাম্পেইন তৈরি করি তখন ওই ধরনের ইয়াগুলো পাই, এবং যখন আমরা ক্যাম্পেইন তৈরি করার পরে যখন আমরা বিভিন্ন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব তখন আমরা এখান থেকে এই অপশনগুলো পাবো আর কি। এভাবে ক্যাম্পেইনসে যাওয়ার পরে ওই যে এডিট অপশনে ক্লিক করার পরে, অথবা এখানে সেটিংস নামে একটা আইকন থাকবে মেবি, এই যে এটা, এখানে যাওয়ার পরে আপনার এটা আমি সিলেক্ট করলাম, দেন আবার এডিট, এই যে দেখেন সেম কথাবার্তা আসতেছে, চেঞ্জ অ্যাড রোটেশন, চেঞ্জ অ্যাড শিডিউল, চেঞ্জ লোকেশন, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনার আরও যতগুলো আছে আর কি, যে এর নিচে আসার পরে দেখতে পাচ্ছি কি চেঞ্জ বিড স্ট্র্যাটেজি। আপনার বিড স্ট্র্যাটেজিটা আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করেন, দেন এখান থেকে দেখেন চুজ আ নিউ বিডিং স্ট্র্যাটেজি, আপনার যেটা প্রয়োজন বা আপনি যেটা চাচ্ছেন বিডিং স্ট্র্যাটেজি ওইটা এখান থেকে ইয়ে করবেন। যেহেতু আমার এটা ভিডিও বা ইয়ার রিলেটেড ওই জন্য জাস্ট এখান থেকে টার্গেট সিপিএম বা ভিউ এবং সিপিএম আসতেছে। দেন এখান থেকে আমরা যদি চাই যে ভিউ এবং সিপিএমটা ব্যবহার করব তাহলে এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে আর কি, রান ইন ব্যাকগ্রাউন্ডস। এটা একটু সময় নেবে মেবি, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন করলাম? বিডিং স্ট্র্যাটেজিটা পরিবর্তন করলাম, নট আপডেটেড। ওকে, এটা আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই তো সেজন্য হচ্ছে না আর কি। ওই যে দেখেন কি বলতেছে, দিস অপারেশন ইজ নট অ্যালাউড ফর গিভেন কনটেক্সট। ওকে, তো এটাই মূলত আজকের ভিডিও ছিল। হ্যাঁ, এখন আমি জানি না আমি কতটুকু বোঝাইতে পারলাম বা পারলাম না। এখন এর থেকেও ভালো করে আপনি বুঝতে পারবেন আপনি যখন এগুলো নিয়ে মানে পড়াশোনা করবেন বা ওই যে ভিডিওগুলো বারবার দেখবেন। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন হলো, টার্গেট সিপি আর টার্গেট রোজ আমরা যখন ব্যবহার করব 50 to 50 কনভার্সন হলে আর কি, তো এই ক্ষেত্রে আমরা 15 to 50 কনভার্সন যখন আনবো তখন কোন বিট স্ট্র্যাটেজি ব্যবহার করব? ওই যে তখন আমরা যেটা দেখলাম একটু আগে, এই যে এটা ভিউয়েবল সিপিএম, ওই ক্ষেত্রে কি আমরা মানে কনভার্সন হয় মানে ওই বিট স্ট্র্যাটেজি দিয়ে? এখানে জাস্ট আপনার কি কনভার্সন ফোকাস থাকবে না, জাস্ট ইমপ্রেশন বাড়ানোর জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমরা তখন তো কনভার্সন আসে না। কনভার্সন তো আসবে না, আপনার কনভার্সন ইয়ে করার জন্য ওই যে যেটা আমরা শিখলাম যে ম্যানুয়াল সিপিসি বা হ্যান্ড সিপিসি, এই ইয়াটা আছে না, আপনি যদি একবার নিজে একটু পড়েন না তাহলে বুঝতে পারবেন আর কি, যে এই ফাইল বা ইয়াটা।